নমস্কার। বিনিয়োগ নিয়ে কথা বললে এমন কিছু বইয়ের নাম আসে যা একেবারে ক্লাসিক, আর তার মধ্যে বেঞ্জামিন গ্রাহামের দি ইন্টেলিজেন্ট ইনভেস্টর তো মানে অন্য জায়গায়। একদম। খোদ ওয়ারেন বাফেট বলেছেন, বিনিয়োগের ওপর লেখা সর্বকালের সেরা বই। এর চেয়ে বড় সার্টিফিকেট আর কি হতে পারে? সেটাই। আজ আমরা এই বইটা নিয়ে একটু গভীরে আলোচনা করব, বোঝার চেষ্টা করব এত বছর পরেও কেন এটা এত প্রাসঙ্গিক। ঠিক। আসলে শেয়ার বাজার শুনলেই অনেকে একটু ঘাবড়ে যান, তাই না? জি। রোজ দাম উঠছে নামছে, কষ্ট করে জমানো টাকা নিয়ে একটা ভয় কাজ করে। হ্যাঁ, মনে হয় যেন জুয়া খেলা হচ্ছে। ঠিক, কিন্তু গ্রাহামের দর্শনটা কিন্তু একেবারেই উল্টো। উনি দেখিয়েছেন যে কিছু নিয়ম মেনে মানে যুক্তি দিয়ে চললে এই বাজারের ওঠানামা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায়। এবং দীর্ঘমেয়াদে সম্পদ তৈরি করাও সম্ভব। এটা কোনো গেট রিচ কুইক স্কিম নয়। না না, একদমই নয়, বরং বুদ্ধি দিয়ে ঠান্ডা মাথায় বিনিয়োগ করার একটা পথ। একটা ফ্রেমওয়ার্ক বলতে পারেন। হ্যাঁ, একটা কাঠামো। তো আজকে আমাদের লক্ষ্য এটাই, গ্রাহামের মূল নীতিগুলো একটু খতিয়ে দেখা, কিভাবে একজন সাধারণ মানুষ বাজারের এই হইচই থেকে বেরিয়ে এসে একজন বুদ্ধিমান বিনিয়োগকারী হতে পারেন। খুব জরুরি আলোচনা। তাহলে শুরু করা যাক। হ্যাঁ। গ্রাহাম একেবারে শুরুতেই একটা খুব দরকারি বিষয় পরিষ্কার করেছেন, তাই না? বিনিয়োগ আর ফটকা কারবারের পার্থক্য। একদম। আর এই পার্থক্যটা কিন্তু শুধু কথার কথা নয়, এটা একেবারে মানসিকতার ব্যাপার, বুঝলেন? গ্রাহামের সংজ্ঞাটা খুব সোজা সাপটা। বিনিয়োগ মানে হলো যেখানে আপনি খুব ভালো করে বিশ্লেষণ করছেন, মানে আপনার মূলধনটা কতটা নিরাপদ সেটা দেখছেন, আর একটা যুক্তিসঙ্গত রিটার্ন আশা করছেন। আচ্ছা। আর যে কাজে এই তিনটে শর্ত পূরণ হচ্ছে না, সেটাই ফটকা বা স্পেকুলেশন। সোজা কথা। তার মানে কেউ যদি একটা শেয়ার কেনে শুধু এই ভেবে যে কাল দাম বাড়বে, কোনো রকম মানে কোম্পানিটা কেমন কি করে সেসব না জেনেই, তাহলে সেটা ফটকা। হ্যাঁ, গ্রাহামের মতে তো সেটাই। কারণ সেখানে মূলধনের নিরাপত্তাটা আর প্রধান থাকছে না। লাভের আশাটা হয়ে যাচ্ছে অনুমানের ওপর নির্ভরশীল, যুক্তির ওপর নয়। হুম। একজন বুদ্ধিমান বিনিয়োগকারী সবসময় নিজেকে প্রশ্ন করেন, আমি কি এই ব্যবসার একটা অংশ কিনছি, নাকি শুধু দামের ওঠানামার ওপর বাজি ধরছি? এই পরিষ্কার চিন্তাটা খুব দরকার। ফটকা কারবারে তো চটজলদি লাভ হয়েও যেতে পারে। হ্যাঁ, হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে লোকসানের ঝুঁকিটাও অনেক বেশি। গ্রাহাম সবসময় জোর দিয়েছেন ঝুঁকি কমানোর ওপর, স্থিতিশীলতার ওপর। বিনিয়োগ মানে ব্যবসার মালিক হওয়া, আর ফটকা সেটা অনেকটা ঘোড়দৌড়ে বাজি ধরার মতো। এই যে বাজারের ওঠানামা, এই ভয় লোভের খেলা, এটাকে বোঝানোর জন্য গ্রাহাম একটা দারুণ কনসেপ্ট এনেছেন, মিস্টার মার্কেট। আমার এই রূপকটা খুব ইন্টারেস্টিং লাগে। এটা গ্রাহামের অন্যতম সেরা সৃষ্টি। মিস্টার মার্কেট হলো আপনার একজন কাল্পনিক বিজনেস পার্টনার। ধরুন, আপনার সাথে তার একটা ব্যবসা আছে। আচ্ছা। সে রোজ আপনার দরজায় এসে হাজির হয়, শেয়ার কেনা বা বেচার প্রস্তাব নিয়ে। কিন্তু সমস্যা হলো লোকটা সাংঘাতিক মুডি, মানে চরম বাইপোলার। হ্যাঁ হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, যেদিন সকালে তার মন খুব ফুর্তিতে আছে, সেদিন সে বিশাল দামে আপনার থেকে শেয়ার কিনতে চাইবে, বা নিজের শেয়ার আপনার কাছে আকাশ ছোঁয়া দামে বেচতে চাইবে। আবার ধরুন কোনো কারণে তার মন খুব খারাপ, ডিপ্রেসড, তখন সে আতঙ্কে প্রায় জলের দরে সব শেয়ার বেচে দিতে তৈরি। সে মনে করে ব্যবসা বুঝি লাটে উঠল। তার মানে বাজার সবসময় যুক্তিসঙ্গত দাম দেয় না, আবেগ দিয়ে চলে। ঠিক ধরেছেন। মিস্টার মার্কেট আসলে শেয়ার বাজারের যে কালেকটিভ আবেগ, মানে ভয় আর লোভ, তারই একটা মূর্ত রূপ। গ্রাহামের মূল কথাটা হলো, মিস্টার মার্কেট আপনার পার্টনার হতে পারে, কিন্তু আপনার বস নয়। আপনি তার রোজকার এই দামের হাঁকাহাঁকিতে কান দিতেও পারেন, নাও পারেন। আপনি তার প্রস্তাবে সাড়া দিতে বাধ্য নন। তাহলে এই মিস্টার মার্কেটের খামখেয়ালিপনাকে কাজে লাগানো যায়? ঠিক এখানেই তো আসল মজাটা। গ্রাহাম বলছেন, মিস্টার মার্কেটের এই অযৌক্তিক আচরণকে নিজের সুবিধার জন্য ব্যবহার করুন। কিভাবে? ধরুন, মিস্টার মার্কেট খুব হতাশ হয়ে পড়েছে। ভালো ভালো কোম্পানির শেয়ারও সে খুব সস্তায় বেচতে চাইছে। বুদ্ধিমান বিনিয়োগকারীর জন্য এটাই তো কেনার সুযোগ, তাই না? হ্যাঁ, ঠিক। আবার উল্টোটা, যখন মিস্টার মার্কেট সাংঘাতিক আশাবাদী, সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছে অযৌক্তিকভাবে, তখন হয়তো আপনার নিজের শেয়ারগুলো ভালো দামে বিক্রি করার কথা ভাবা যেতে পারে। তার মানে বাজারের আবেগে গা ভাসালে চলবে না? একদম না। নিজের বিচারবুদ্ধি, নিজের বিশ্লেষণ, সেটার উপর ভরসা রাখতে হবে। মিস্টার মার্কেটের দেওয়া দামটা হলো একটা তথ্য মাত্র। সুযোগ থাকলে কাজে লাগান, না হলে উপেক্ষা করুন। এই যে মানসিক দূরত্ব,
এটাই বুদ্ধিমান বিনিয়োগের একটা বড় অস্ত্র। তাহলে বাজারের এই মুড সুইং বা মিস্টার মার্কেটের পাগলামি থেকে বাঁচতে নিজের একটা মূল্যায়ন দরকার। কিন্তু সেই মূল্যায়নটাও তো ভুল হতে পারে, তাই না? এখানে কি গ্রাহামের ওই বিখ্যাত কনসেপ্টটা আসে, নিরাপত্তার মার্জিন? এটা গ্রাহামের চিন্তাভাবনার একেবারে কেন্দ্রে আছে। মানে ধরুন, খুব সহজ করে বললে, একটা জিনিসের আসল দাম ইন্ট্রিনসিক ভ্যালু, আর আপনি যে দামে সেটা কিনছেন মার্কেট প্রাইস, তার মধ্যে একটা ফারাক রাখা। গ্রাহামের ওই কথাটা $1 জিনিস 50 সেন্টে কেনা। হ্যাঁ, অনেকটা সেরকম। যদিও এই আসল দাম বা ইন্ট্রিনসিক ভ্যালু বের করাটা কিন্তু সহজ নয়। সেটাই ভাবছিলাম, এই আসল দামটা ঠিক কি? এটা কি একটা একদম পাকা হিসেব? না, দেখুন, ইন্ট্রিনসিক ভ্যালু কোনো ম্যাজিক নাম্বার নয় যে ক্যালকুলেটরে টিপলে বেরিয়ে আসবে। এটা একটা আনুমানিক হিসেব। কোম্পানির অ্যাসেট, আয় করার ক্ষমতা, ভবিষ্যতের সম্ভাবনা, ম্যানেজমেন্ট কেমন, এই সব অনেক কিছু দেখে একটা আন্দাজ করতে হয়। আর এই আন্দাজে তো ভুল হতেই পারে। অবশ্যই হতে পারে। আর ঠিক এই কারণে নিরাপত্তার মার্জিনটা এত জরুরি। মানে এটা হলো আপনার ভুলের বিরুদ্ধে একটা সুরক্ষা কবচ। আচ্ছা, শুধু নিজের ভুলের বিরুদ্ধে? না, না, সেটাই তো মজা। দেখুন, এই মার্জিনটা আপনাকে শুধু আপনার নিজের হিসেবের ভুল থেকেই বাঁচায় না। ধরুন, বাজারে হঠাৎ কোনো বড় পতন হলো, বা ওই নির্দিষ্ট কোম্পানিটার কোনো খারাপ খবর এলো। মানে অপ্রত্যাশিত ঘটনা তো ঘটতেই পারে, তাই না? হ্যাঁ, তা তো বটেই। এই মার্জিনটা তখন একটা বাফার হিসেবে কাজ করে। ধরুন, আপনি হিসেব করে দেখলেন শেয়ারটার আসল দাম ১০০ টাকা, আপনি কিনলেন ৬০ টাকায়। তাহলে 40 টাকার একটা মার্জিন থাকলো। একদম। এবার যদি আপনার হিসাবে একটু ভুলও হয়ে থাকে বা কোম্পানির ব্যবসায় কোনো ধাক্কা লাগে, তাহলেও আপনার লোকসানের ঝুঁকিটা অনেক কমে গেল। মার্জিন যত চওড়া হবে, ঝুঁকি তত কমবে আর লাভের সম্ভাবনা বাড়বে। এটা রিস্ক ম্যানেজমেন্টের সেরা উপায়। তার মানে মূল কথা হলো কম দামে কেনা। কিন্তু সেটা হতে হবে জিনিসটার আসল মূল্যের তুলনায় কম দামে, শুধু এখনকার বাজার দরের তুলনায় কম হলেই চলবে না। একেবারে নিখুঁত বলেছেন। দাম কম মানেই যে সেটা সস্তা তা কিন্তু নয়। একটা খারাপ কোম্পানি হয়তো কম দামেই পাওয়া যাচ্ছে, কিন্তু তার আসল দাম হয়তো আরও কম। হুম। বুদ্ধিমান বিনিয়োগকারী সস্তা জিনিস খোঁজেন না, ভালো জিনিস সস্তায় খোঁজেন। আর সেটা সস্তা কিনা তা বোঝার মাপকাঠি হল এই নিরাপত্তার মার্জিন। আচ্ছা, গ্রাহাম এটাও বুঝেছিলেন যে সব বিনিয়োগকারী তো একরকম নন। মানে সবার সময় দেওয়ার ইচ্ছা, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এগুলো আলাদা। তাই তিনি বিনিয়োগকারীদের দুটো ভাগে ভাগ করেছিলেন, তাই না? হ্যাঁ, ডিফেন্সিভ আর এন্টারপ্রাইজিং, মানে প্রতিরক্ষামূলক আর উদ্যোগী। এটা খুব বাস্তবসম্মত একটা ভাগ, বুঝলেন? কারণ সবার জন্য একই স্ট্র্যাটেজি কাজ করে না। তাহলে প্রথমে প্রতিরক্ষামূলক বা ডিফেন্সিভ ইনভেস্টরদের নিয়ে কথা বলি। এদের জন্য গ্রাহামের কি পরামর্শ ছিল? প্রতিরক্ষামূলক বিনিয়োগকারী হলেন তারা যারা হয়তো বিনিয়োগ নিয়ে খুব বেশি ঘাটাঘাটি করতে চান না বা পারেন না, সময় কম বা আগ্রহ কম। তাদের প্রধান লক্ষ্য কি? প্রধান লক্ষ্য হল বড়সড় ভুল এড়িয়ে যাওয়া আর দীর্ঘমেয়াদে মোটামুটি একটা সন্তোষজনক রিটার্ন পাওয়া। মানে খুব হইচই করে লাভ না হলেও চলবে, কিন্তু লোকসানটা এড়াতে হবে। আচ্ছা, এদের জন্য গ্রাহামের পদ্ধতিটা কেমন ছিল? বেশ সরল নিয়মমাফিক একটা পদ্ধতি। যেমন ধরুন? প্রথমত, ডাইভার্সিফিকেশন, মানে শুধু শেয়ারে সব টাকা না রেখে ভালো মানের বন্ডেও টাকা ভাগ করে রাখা। যেমন একটা চালু নিয়ম হলো 50-50 রাখা, অর্ধেক শেয়ারে অর্ধেক বন্ডে। এতে ঝুঁকিটা ভাগ হয়ে যায়। আর শেয়ার বাছার ক্ষেত্রে? দ্বিতীয়ত, বড় নামকরা প্রতিষ্ঠিত কোম্পানিতে বিনিয়োগ করা, যাদের আর্থিক অবস্থা ভালো, অনেক বছর ধরে ব্যবসা করছে, বাজারের লিডার। আচ্ছা। তৃতীয়ত, সেই সব কোম্পানি বাছা যারা নিয়মিত ডিভিডেন্ড বা লভ্যাংশ দেয়, মানে লাভের অংশ শেয়ার হোল্ডারদের দেয়। এটা কোম্পানির স্থিতিশীলতার একটা লক্ষণ। আর দাম? চতুর্থত, অতিরিক্ত দামে শেয়ার না কেনা, মানে শেয়ারের দাম আর আয়ের যে অনুপাত, পিই রেশিও, সেটা যেন খুব বেশি না হয়, একটা যুক্তিসঙ্গত সীমার মধ্যে থাকে। মানে যখন সবাই কোনো শেয়ার নিয়ে খুব মেতে উঠেছে, তখন একটু দূরে থাকা। এই পদ্ধতিটা তো বেশ নিয়ম মেনে চলার মতো, খুব বেশি মাথা ঘামাতে হচ্ছে না। ঠিক তাই, এটা অনেকটা অটোমেটিক পাইলটের মতো। এর জন্য হয়তো খুব চোখ ধাঁধানো রিটার্ন আসবে না, কিন্তু নিরাপত্তা আর সরলতা পাওয়া যাবে। আচ্ছা, আর দ্বিতীয় দলটা হলো উদ্যোগী বা এন্টারপ্রাইজিং ইনভেস্টর। এদের লক্ষ্য নিশ্চয়ই আলাদা। হ্যাঁ, এরা হলেন তারা যারা বাজারের গড় রিটার্নের চেয়ে বেশি আয় করতে চান, আর তার জন্য অতিরিক্ত পরিশ্রম করতেও রাজি। এদের আগ্রহ বেশি, জ্ঞান বেশি, সময়ও দেন বেশি। এরা কিভাবে বিনিয়োগ করেন?
এরা শুধু বড় কোম্পানিতে আটকে থাকেন না, এরা গবেষণা করে এমন স্টক খুঁজে বের করার চেষ্টা করেন যেগুলোর দাম তাদের আসল মূল্যের ইন্ট্রিনসিক ভ্যালুর চেয়ে বেশ খানিকটা কম, মানে আন্ডার ভ্যালিউড স্টক খোঁজেন। তার মানে কি এরা বেশি ঝুঁকি নেন? দেখুন, এখানেই একটা খুব জরুরি ব্যাপার আছে। উদ্যোগী মানে কিন্তু বেপরোয়া নয়। হ্যাঁ, এরা হয়তো একটু অন্য ধরনের স্টকে বিনিয়োগ করেন, যেমন ধরুন ছোট কোম্পানি বা যে কোম্পানিগুলো হয়তো সাময়িকভাবে কোনো সমস্যায় পড়েছে, বাজারের নজরের বাইরে আছে। কিন্তু তারা এটা করেন অনেক বেশি হোমওয়ার্ক করে, মানে গভীর বিশ্লেষণ, আর অবশ্যই সেই নিরাপত্তার মার্জিন বজায় রাখে। তাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা হয়তো বেশি, কিন্তু সেটা আসে আত্মবিশ্বাস থেকে, যেটা তৈরি হয় গবেষণা আর মূল্যায়নের ভিত্তিতে। এটা কোনো অন্ধ জুয়া খেলা নয়। গ্রাহাম কি এদের জন্য নির্দিষ্ট কিছু স্ট্র্যাটেজির কথা বলেছিলেন? হ্যাঁ, বলেছিলেন। যেমন ধরুন স্পেশাল সিচুয়েশন বা বিশেষ পরিস্থিতি, বা ধরুন অপেক্ষাকৃত কম জনপ্রিয় কিন্তু বড় কোম্পানি, বা দ্বিতীয় সারির ভালো স্টক যেগুলোর দাম কম। কিন্তু প্রতি ক্ষেত্রেই মূল হাতিয়ার হল বিশ্লেষণ আর নিরাপত্তার মার্জিন। ওটা মাস্ট। তার মানে উদ্যোগী বিনিয়োগকারীর পথটা বেশ কঠিন, অনেক বেশি সময়, জ্ঞান আর মানসিক জোর দরকার। একদম, এটা সবার জন্য নয়। গ্রাহাম বারবার বলেছেন, বেশিরভাগ সাধারণ বিনিয়োগকারীর জন্য ওই প্রতিরক্ষামূলক পথটাই ভালো। উদ্যোগী হতে গিয়ে যদি যথেষ্ট প্রস্তুতি না থাকে, তাহলে লাভের চেয়ে লোকসানের আশঙ্কাই বেশি। নিজেকে চেনাটা খুব জরুরি। আচ্ছা, তাহলে এতক্ষণের আলোচনা থেকে যদি আমরা মূল বিষয়গুলো একটু গুছিয়ে নিই, মানে দ্য ইন্টেলিজেন্ট ইনভেস্টর থেকে একজন বিনিয়োগকারীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো কি দাঁড়ালো? আমার মনে হয় কয়েকটা জিনিস খুব স্পষ্টভাবে উঠে আসছে। হুম। প্রথমত, মানসিকতা। বিনিয়োগকে ফটকা থেকে আলাদা করতে হবে। শেয়ার কেনা মানে ব্যবসার অংশ কেনা, এটা মাথায় রাখা। ঠিক, মালিকানার মানসিকতা। দ্বিতীয়ত, মিস্টার মার্কেট। বাজারকে ওই মুডি পার্টনার হিসেবে দেখা, তার কথায় ঘাবড়ে না গিয়ে বরং তার ভুলগুলোকে সুযোগ হিসেবে ব্যবহার করা, মানে বাজারের ওঠানামায় বিচলিত না হওয়া। ধৈর্য রাখা। তৃতীয়ত, নিরাপত্তার মার্জিন। এটা হলো ঝুঁকি কমানোর মূল মন্ত্র। আসল দামের চেয়ে কমে কেনার চেষ্টা করা। এটা ভুলের থেকে বাঁচায়, অপ্রত্যাশিত পরিস্থিতি থেকেও বাঁচায়। খুব জরুরি। চতুর্থত, আত্মবিশ্লেষণ। নিজেকে চেনা, আমি ডিফেন্সিভ না এন্টারপ্রাইজিং, আমার জন্য কোনটা ঠিক, সেই অনুযায়ী পথ বাছা। অন্যের দেখাদেখি কিছু না করা। আর পঞ্চমত, ধৈর্য ও শৃঙ্খলা। এটা কোনো একদিনের খেলা নয়, লম্বা দৌড়। রাতারাতি বড়লোক হওয়ার চিন্তা না করে নিজের নীতিতে টিকে থাকতে হবে। বাজারের হইচই উপেক্ষা করার ক্ষমতা রাখতে হবে। এই নীতিগুলো শুনলে মনে হয় শুধু বিনিয়োগ কেন, জীবনের অন্য অনেক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও তো এগুলো কাজে লাগে, তাই না? অবশ্যই। আবেগ সরিয়ে যুক্তি দিয়ে ভাবা, ঝুঁকিটা বোঝা, খারাপ সময়ের জন্য তৈরি থাকা, এগুলো তো জীবনেরই পাঠ। সেটাই। গ্রাহামের দর্শন আসলে যুক্তিসঙ্গত সিদ্ধান্ত নেওয়া আর নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার একটা ট্রেনিং। যদি আমরা এটাকে একটু বড় ক্যানভাসে দেখি, তাহলে বুঝব এটা একটা জীবন দর্শনও বটে। বাজারের এত অনিশ্চয়তার মধ্যেও কিভাবে শান্ত থাকা যায়, কিভাবে লোভ আর ভয়কে সামলানো যায়, এই শিক্ষাগুলো সব ক্ষেত্রে দরকার। এটা ঠিক ধনী হওয়ার ফর্মুলা নয়। না, একদম নয়। বরং ধীরে সুস্থে, বুদ্ধি খাটিয়ে নিরাপদে নিজের আর্থিক লক্ষ্যে পৌঁছানোর একটা রাস্তা দেখানো। নিঃসন্দেহে। তাহলে মূল কথাটা এটাই যে বেঞ্জামিন গ্রাহামের নীতিগুলো শুধু বিনিয়োগের পথই দেখায় না, একটা মানসিক শক্তি আর আত্মবিশ্বাসও দেয়। বাজারের হাজারো ঝড়ের মধ্যেও নিজের যুক্তির ওপর ভরসা রাখতে শেখায়। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে, যেটা হয়তো আমাদের শ্রোতাদের ভাবাতে পারে। বলুন। আমরা মিস্টার মার্কেটের কথা বললাম, যেটা আসলে বাজারের মনস্তত্ত্বের একটা ছবি। গ্রাহাম নিজে কিন্তু মনোবিজ্ঞানের চেয়ে আর্থিক বিশ্লেষণের ওপর অনেক বেশি জোর দিয়েছিলেন। কিন্তু আজকের দিনে যখন বিহেভিয়ারাল ফাইন্যান্স বা আচরণগত অর্থবিদ্যা নিয়ে এত কথা হচ্ছে, হ্যাঁ, হচ্ছে তো। তখন প্রশ্নটা উঠছে, একজন বুদ্ধিমান বিনিয়োগকারীর জন্য ফাইন্যান্সিয়াল অ্যানালিসিসের পাশাপাশি নিজের আর বাজারের সাইকোলজি বোঝাটা ঠিক কতটা জরুরি হয়ে পড়েছে? মানে গ্রাহামের নীতিগুলো মেনে চলার জন্যই কি এই মনস্তত্ত্ব বোঝাটা এখন আরও বেশি দরকারি? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। গ্রাহামের কাঠামোটা তো আছেই, কিন্তু সেটাকে বাস্তবে কাজে লাগাতে গেলে
নিজের ভেতরের আর বাজারের বাইরের এই আবেগগুলো বোঝাটা হয়তো এখনকার দিনে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এটা নিয়ে নিশ্চয়ই ভাবা উচিত। একদম। চলুন আজকের মতো এখানেই শেষ করি। আশা করি এই আলোচনা আপনাদের কাজে আসবে। নমস্কার। নমস্কার।